বিয়েবাড়িতে গিয়ে সবাই কোরমা পোলাও খাই আর আমি খেলাম ক্রাশ, তাও আবার আমার ভাইয়ের বউয়ের বোনের উপর। কিভাবে তা না হয় গল্পে বলবো, চলুন এখন গল্প শুরু করা যাক। ভাই রেডি হন নাই কেন এখনো? এই তো রেডি আমি, চল। চলেন। এই বলে আমরা চলে গেলাম গাড়ির কাছে। আমি আর আমার জেঠাতো ভাই মানে যার বিয়ে, একটা গাড়িতে বসলাম, সাথে ড্রাইভারও ছিল। ভাই এত খুশি খুশি লাগতেছে কেন আপনাকে? আরে তুই বুঝবি না, আগে বড় হ তারপর বুঝবি। প্রেম করে বিয়ে করতেছেন তো তাই এত খুশি, তাই না? চিন্তা করিয়েন না, আমি কিন্তু আপনার শালিকেই বিয়ে করবো, এই বলে দিলাম। তারপরে দেখা যাবে, আগে তো প্রেম কর। করবো তো। আরও কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে আসলাম। আপনারা সকলেই তো জানেন ইটস করোনা টাইম, করোনা, তাই বিয়েটা তেমন ধুমধাম করে হয় নাই। বাড়ির ভিতরে যেতেই চোখ আটকে গেল একটা মেয়ের দিকে। আমি কখনো পরি দেখি নাই, সেটা দেখার খুব শখ ছিল, কিন্তু মেয়েটাকে দেখে আমার পরি দেখার সম্পূর্ণ শখ মিটে গেছে। চেহারাটা ফর্সা এবং মায়ায় ভরা, পরনে ছিল ছাই কালারের একটা জামা, মাথায় ছিল একটা সাদা হিজাব, হালকা মেকআপ ও ঠোঁটে হালকা লিপস্টিক। দেখতে জাস্ট অসাম। এক দেখাতেই ক্রাশ খেলাম। সে এসে সোজা ভাইয়ের গলায় মালা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ ভাইয়ের ডাকে ধ্যান ফিরে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আর দেখতে পেলাম না। মন খারাপ করে বসে পড়লাম ভাইয়ার পাশে। তখনই একটা মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল, দুলা ভাই অনেক দূর থেকে এসেছেন, এই শরবতটুকু খেয়ে নেন। আমি উপরে তাকিয়ে দেখি সেই পরীটা, টুক্কু সেই মেয়েটা। আমি আবারও তার দিকে তাকিয়ে রইলাম। তখন বুঝলাম সে কিছুটা বিরক্ত অনুভব করতেছে, তাই আর তার দিকে তাকালাম না। মেয়েটি শরবত দিয়ে চলে গেল। তখন আমি বললাম, ভাইয়া, ও ভাইয়া, এই মেয়েটিকে একটু বলবেন? নাম জেনে তুই কি করবি? না তেমন কিছু না, প্লিজ ভাইয়া বলো না নামটা কি। মেয়েটির নাম মেঘলা আক্তার রিমু। তাই নাকি? ভালো, খুব ভালো। আপনি এইখানে বসেন, আমি ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা যা। তখন আমি ভিতরে এসে রিমুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন হঠাৎ চোখ গেল একটা রুমের দিকে। দেখি এখানে বউকে সাজিয়ে রাখা হয়েছে। ভাবির সাথে কিছু পিক নিয়ে ভাইকে দেখালাম। এরপর বিয়ের সকল কার্যক্রম শেষ হলো। এতক্ষণ ধরে আমার চোখ একজনকেই খুঁজতেছিল, আর সে কেউ না, সে হলো রিমু। শুনেছি বউয়ের সাথে নাকি বউয়ের 2 বোন যাবে, তাতে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমাকে অবাক করে দিয়ে রিমু এসে বরের পাশে বসলো, সাথে আরেকটা মেয়েও আছে। তার মানে রিমু ভাইয়ার শালি। মনে মনে অনেক খুশি হলাম, কারণ আজকে আমার ক্রাশ আর আমি বিয়ের গাড়িতে করে বাড়িতে যাচ্ছি। বিষয়টা ভাবা যায়। তখন ভাইকে বললাম, ভাই সকালের কথা মনে আছে তো? কি কথা? ওই যে বললাম আমার শ্বশুরবাড়ি আর আপনার শ্বশুরবাড়ি একটাই হবে। তাই নাকি? এরপর নতুন ভাবির সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি রিমুর আশেপাশেই ঘুরতে লাগলাম, কোনো কিছু দরকার আছে কিনা, কিছু লাগবে কিনা। তখন রিমু আমাকে বলল, এই যে শুভ ভাইয়া, এদিকে একটু আসেন তো। জি বলুন, কি বলবেন? আপনার সমস্যাটা কি একটু শুনি। কই কোনো সমস্যা নাই তো, আমার আবার কি সমস্যা হবে? যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আপনি আমার আশেপাশে এত ঘোরাঘুরি করতেছেন কেন? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আছে তো, আপনাকে দেখার কাজ। কি? এই রে, কি বলে ফেললাম? কই কিছু বলি নাই তো। আপনি না বললেন আমাকে দেখার কাজ নাকি আপনার? তো এই কাজটা আপনাকে দিল কে বলুন তো দেখি। আরে বেআইন, এসব বাদ দেন তো। আর আপনার কিছু লাগলে আমাকে বলিয়েন, এখন আমি যাই। রিমুকে কোনো কথা না বলতে দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। যাক বাবা, বড় বাঁচা বাঁচলাম, তা না হলে আজ বাবার মায়ের খেতে হতো আমার। তখন কে জানি পিছন থেকে বলে উঠলো, কিরে শুভ, তুই আবার কি গন্ডগোল করছিস যার কারণে আমি তোকে মারবো? আমি পিছনে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। কই আমি আবার কি করলাম? তাহলে যে তুই বললি, যাক বাবা বড় বাঁচান বাঁচলাম, তা না হলে আজ বাবার মার খেতে হতো আমার। ওটা কিছু না, তুমি কি আমাকে খুঁজতেছিলে নাকি? রিমু নাকি আমাদের গেমটা দেখার খুব শখ হয়েছে, তুই গিয়ে একটু ঘুরে আয় তো রিমুর সাথে। আমি যাবো? সত্যি? কেন, তুই কি যাবি না রিমুর সাথে? কি বলো বাবা, আমি কি তোমাকে একবারও বলছি আমি যাবো না? আমি গিয়ে রেডি হইতাছি, তুমি গিয়ে রিমুকে গিয়ে বলো রেডি হইতে। তাড়াতাড়ি রেডি হয়ে। জি বাবা। এরপর আমি গিয়ে রেডি হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি নিচে এসে দেখি রিমু বসে আছে, পরনে একটা খয়েরি কালারের লম্বা জামা, সাদা হিজাব, মুখে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগানো। যা দেখে আমি আবার ক্রাশ খেয়েছি রিমুর উপর। আমি হাঁ করে তাকিয়ে আছি রিমুর দিকে। এটা দেখে ভাইয়া বলল, কিরে তুই আর রিমু দেখি একই কালারের জামা পরছস? আরে ভুল করে মিস্টেক করেছি,
আমি কি জানতাম সে খয়েরি কালারের জামা পরেছে? যদি জানতাম তাহলে কি আর খয়েরি কালারের পাঞ্জাবিটা পরতাম? তখন ভাই আমার কানের কাছে এসে বলল, যাই বলিস, তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। রাস্তায় সাবধানে চলিস, আর কয়টা প্রপোজ পাস সেটা এসে আমাকে কিন্তু বলবি। আরে ভাইয়া তুমিও না। হইছি, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, এই বলে আমি আর রিমু বেরিয়ে ঘুরতে বের হলাম। সেখানে এমন কিছু হবে যেটা আমি ভাবতেও পারি নাই। রিমু এমন কিছু করলো যেটা দেখে আমি অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছি। আমি আর রিমু রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন হঠাৎ রিমু বলে উঠল, এই শুভ, একটু গাছটার পেছনে চলো তো। কেন? আগে চলো তো সেখানে। এরপর আমি আর রিমু একটা গাছের পিছনে গেলাম। তখন রিমু কাকে জানি কল করছে। তার কথাটা ছিল এই রকম, ওই রাজ, তুমি এখন কই আছো? কি বলো তা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, তো তুমি কি এখন একা আছো নাকি তোমার সাথে আরো কোনো মেয়ে আছে? কি বলো তা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, ভালো। এই বলে আমি আর রিমু চলে গেলাম একটু সামনে। সেখানে একটা ছেলে ও একটা মেয়ে রাস্তার পাশে বসে আছে। রিমু সেখানে গিয়েই ওই ছেলেটার গালে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, এই তোমার পরীক্ষার পড়া? এই তুই একা একা বসে পড়তেছস? তুমি এখানে কি করো? তুই আর আমাকে তুমি করে বলবি না। আজকে থেকেই আমাদের ব্রেকআপ। তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। তুমি আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? কি শুনবো? এই বলে আরেকটা থাপ্পড় মারলো। তখন রাজের পাশের মেয়েটা বলতে লাগলো, আরে রিমু আপু, তুমি আমার জামাইকে এভাবে মারছো কেন? কি? রাজ তোমার জামাই? গত মাসে আমাদের বিয়ে হয়েছে। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। ये क्या मजाक हो रहा है? কি হলো তোমার আপু? এই বাটপারটার বউ থাকার পরেও আমার সাথে প্রেম করছে। কি? তুমি রিমু আপুর সাথে প্রেম করছো? এই বলে রাজকে একটা থাপ্পড় মেরে চলে যায়। আমি তো ব্যাককলের মতন তাদের কাহিনী দেখতেছি আর হাসতেছি এবং রাজকে মন থেকে ধন্যবাদ দিতে থাকি, কারণ তার আজকের কাহিনীর জন্যই রিমু আবারও সিঙ্গেল হয়ে গেছে। তখনই রিমু আমাকে ডাক দিল, এই শুভ, এখান থেকে চলো, এখানে থাকতে আমার ভালো লাগতেছে না। এই বলে হাঁটা শুরু করলো। আমি রিমুর চোখের কোণে পানি দেখতে পেলাম। কিছু দূর যাওয়ার পর রিমুকে বললাম, রিমু প্লিজ মন খারাপ করো না, দেখো যা হওয়ার তা হয়ে গেছে। এইটা বলার সাথে সাথে রিমু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিমু যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার কাছে মনে হতে লাগলো যেন আমার শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে গেছে। আমি নির্বাক হয়ে গেছি। আমি রিমুকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো রিমু, তুমি আর কান্না করো না, যা হওয়ার তা হয়ে গেছে। সে তোমাকে ভালোবাসতো না, তাই তোমার সাথে এই রকম ছলনা করতে পারছে। তুমি প্লিজ কেঁদো না, আর তুমি আবার প্রথম থেকে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো তাকে খুব ভালোবেসেছি, নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম তাকে, আর সে কিনা আমার সাথে। প্লিজ রিমু, কান্না থামাও। দেখো লোকে কি বলবে, তারা তো খারাপ বলবে, তাই বলছি এখন আপাতত ওই দিকটায় চলো, সেখানে গিয়ে না হয় কান্না করবে। এরপর আমি আর রিমু একটা খালি জায়গায় বসলাম। প্রায় 2 ঘন্টা কান্না করার পর তার কান্না থামলো। রিমু, তোমার হয়েছে, এবার তো বাড়িতে চলো, দেখো রাত 8টা বাজে। আচ্ছা চলো। এরপর আমি আর রিমু বাড়িতে চলে আসলাম। রিমুও কিছুটা স্বাভাবিক হয়েছে। এরপর রাতে খাবার খাওয়ার সময় হলো আরেক বিপত্তি। ভাইয়া আমাকে বলল, সুফ, তুই একটু রিমুকে ডেকে আনতো খাওয়ার জন্য। আচ্ছা ভাইয়া। এই বলে রিমুর ঘরের দিকে গেলাম রিমুকে ডাকার জন্য। যেই আমি রিমুর ঘরে ঢুকলাম তখন দেখলাম রিমু তার হাতে ব্লেড দিয়ে একটা আঁচড় দিছে এবং টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে আমার পকেট থেকে রুমাল বের করে রিমুর হাতে পেঁচিয়ে দিলাম যাতে একটু রক্ত পড়া কমে, কিন্তু রক্ত পড়া যেন বন্ধই হচ্ছে না। আমার সাদা রুমালটা রক্তে পুরোটা লাল হয়ে গেছে, আর এই দিকে রিমু কান্না করে যাচ্ছে। আমি রিমুকে ঠাস করে একটা থাপ্পড় মারলাম এবং বললাম, চুপ থাক, এখন এত কান্না কিসের? যে চলে গেছে সে তো গেছে, তার জন্য নিজের জীবন শেষ করা লাগবে নাকি? আমার কথা শুনে রিমু কিছুটা শান্ত হলো। এরপর আমি রিমুকে কোলে তুলে নিচে চলে গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া তাড়াতাড়ি গাড়ি বের করো, রিমুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কেন, কি হয়েছে? আগে তুমি গাড়িটা বের করো। এরপর আমি আর ভাইয়া মিলে রিমুকে হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পর ডাক্তার রিমুর হাতে সেলাই করে। অনেকখানি কেটে গেছে হাতটা, তাই 5টা সেলাই দেয়, এরপর ব্যান্ডেজ করে দেয়। রাত 12টার দিকে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আসার সাথে সাথে সবাই জিজ্ঞেস করতে থাকে কিভাবে কেটেছে। তখন আমি বললাম,
আরে তেমন কিছু না, ব্লেড দিয়ে নখ কাটতে যাই, তখন হাতটা কেটে যায়। কি রে তুই না? ভাইয়া আর কিছু বলতে না দিয়ে ভাবিকে নিয়ে ঘরে চলে যায়। ভাইয়াকে আজ ঘটে যাওয়া সকল কিছু বলে দিয়েছি, তাই ভাইয়া ভাবিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভাবি রিমুকে ভাত দিয়ে যায় খেতে। তারও তো আজ বাসর রাত, সেখানেও তো কিছু নিয়ম আছে, সেগুলো পূরণ করতে ভাবি চলে যায় বাসর ঘরে। তখন রিমু বলল, শুভ, আমার হাত তো কাটা, প্লিজ তুমি আমাকে একটু খাইয়ে দাও না প্লিজ। ওরে আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। সে নাকি আমার হাতে ভাত খাবে। আমি একটু বিরক্ত হইছি, কারণ এর আগে আমি কাউকে খাইয়ে দেই নাই, তাই তার থেকে বেশি হইছি কারণ আমার ক্রাশ আমার হাতে খেতে চাইছে। তাই তখন রিমু আমাকে ডাক দিল। এই শুভ, কি হলো, খাইয়ে দিবে না? দিচ্ছি। এরপর রিমুকে খাইয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর রিমুর খাওয়া শেষ হলো, তখন তাকে পানি খাইয়ে দিতে যাব, তখন দেখি সে তার ডান হাত দিয়ে পানি খাইতেছে। আরে রিমুর তো বাঁ হাত কেটেছিল, আর সে তো ডান হাত দিয়ে সহজেই খেতে পারত। তখন আমি কিছুটা রাগী কণ্ঠে রিমুকে বললাম, এটা কি হলো? কই, কি আবার হবে? তোমার ডান হাতটা তো ভালো, তাহলে তুমি আমার হাতে খেলে কেন? ও মা, তাই তো। এই বলে রিমু একটা হাসি দিল। রিমুর এই হাসি দেখে আমার সমস্ত রাগ চলে গেল। আমি তার হাসি দেখতে লাগলাম। রিমু এটা বুঝতে পেরে হাসিটা বন্ধ করে আমাকে বলল, কি দেখতেছেন এইভাবে? তোমার হাসিটাকে। শুধুই কি হাসি দেখতেছেন নাকি আরো কিছু দেখতেছেন? তোমাকেও দেখতেছি, কত সুন্দর তুমি, সুন্দর তোমার এই হাসিটা, যেটা দেখে 1000 বছর কাটিয়ে দিতে পারবো আমি। তাই নাকি? এই রে, এটা কি বললাম আমি? সে যদি এখন কিছু মনে করে তাহলে তো প্রেম করার আগেই আমার ব্রেকআপ নিশ্চিত। মনে মনে বললাম। কি হলো, চুপ করে আছেন কেন? এটা বাদ দেন, আগে বলেন আপনি আমার হাতে খাবার খেলেন কেন? আপনার হাত তো ঠিকই আছে। আসলে আমার না নিজের হাতে খেতে একদমই ভালো লাগতেছিল না, তাই আমি আপনার হাতে খেলাম। প্লিজ রাগ করিয়েন না, কাল থেকে তো আর খাবো না। কেন খাবে না? বারে, কালকে তো আমরা চলে যাব, তাহলে খাবো কিভাবে? হো, তাই তো। আর যদি আপনি চান তাহলে কিন্তু সকালে নাস্তা ও দুপুরের খাবার খেতে পারবো আপনার হাতে। সত্যি? 100% সত্যি। তো এত আপনি আপনি করতেছেন কেন? আমরা তো ফ্রেন্ড হতে পারি, তাই না? আপনি চাইলে আরো কিছু হতে পারি। কি হলো বলেন, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? অবশ্যই। তাহলে নো, আপনি অনলি তুই। আচ্ছা। এই বলে আমি প্লেট রাখতে উঠতে যাব, তখনই ভাবি এসে রিমুকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে রিমুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই, তোকে কে বলছিল হাত কাটতে? যদি শুভ না দেখতো তখন কি হতো তুই বল? তোর যদি কিছু হতো তাহলে তোর দুলাভাই কি করে আমাদের বাড়িতে মুখ দেখাতো? কি রে, চুপ করে আছিস কেন বল? আপু সরি রে, আসলে আমি তাকে খুব বেশি ভালোবেসেছিলাম, কিন্তু সে তো আমাকে খুব বড় একটা ধোকা দিল। আমি কখনো ভাবতেই পারি নাই সে আমাকে এইভাবে ধোকা দিবে। তাই বলে কি তোকে মরতে হবে? তখন আমার মাথা একটুও কাজ করতেছিল না, তাই এরকম একটা ভুল পদক্ষেপ নিয়েছি। ভাবি, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর কথা বলে কি হবে? বাদ দেন তো। আর আপনি কি এখন ভাইয়ার কাছে যান। আর আজকে আপনাদের জীবনের সুখের দিন, এই দিনে কি কেউ কান্না করে? আর এমনিতে এখন রাত প্রায় 1:30 বাজতে চললো, কাল সকালে আবার উঠতে হবে তো। আচ্ছা যাচ্ছি। এরপর ভাবি চলে গেল, কিন্তু রিমু কান্না করেই যাচ্ছে, যেটা আমার মোটেও সহ্য হচ্ছে না। তাই আমি আবার রিমুর পাশে গিয়ে বসলাম এবং বলতে শুরু করলাম, এই তুমি এইভাবে কান্না করতেছো কেন? যা হওয়ার হয়ে গেছে, তুমি এখন ঘুমাও। আমার ঘুম আসছে না। আমি মাথায় হাত বুলিয়ে দেই। দাও। আমি রিমুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর রিমুর মুখের দিকে তাকিয়ে আছি। তার চেহারাটা কত মায়াবী। এই মায়াবী কন্যাকে যদি আমার বউ হিসেবে পেতাম তাহলে খুব ভালোবাসতাম তাকে, কিন্তু সে কি কখন আমাকে ভালোবাসবে? এইসব ভাবতেছি, তখন দেখি যে রাত 2:13 বাজে। এইদিকে রিমুও ঘুমিয়ে গেছে, আমারও খুব ঘুম পাচ্ছে, তাই আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো আমার, তাকিয়ে দেখি আব্বু ডাকছে। এই শুভ, তোর এত ঘুম কিসের? রাতে কি ঘুমাসনি? চুরি করতে গেছিলি নাকি? না তো, এই যে উঠতেছি। আমি ঘড়িতে তাকিয়ে দেখি যে এখন 9:30 বাজে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রিমুকে দেখতে গেলাম। দেখি রিমু খাটের উপর বসে আছে আর কার সাথে যেন কথা বলতেছে। আমি তার চেহারাটা দেখতে পাচ্ছি না। তখন আমি রিমুকে উদ্দেশ্য করে বললাম, এই যে মিস রিমু, আমি কি ভিতরে আসতে পারি? আরে শুভ, তুই আয়, ভেতরে আয়। আমি ভিতরে গিয়ে দেখি রাজ বসে আছে এবং পাশে রাজের বউ বসে আছে। তাদের দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু রিমুর কথা শুনে বুঝলাম রাজ ক্ষমা চাইতে আসছে এবং রিমুও তাকে ক্ষমা করে দিয়েছে। রিমু মন থেকেও খুব ভালো, কারণ যদি ভালো না হতো তাহলে কি ক্ষমা করে দিত? না, অন্য কোনো মেয়ে হলে ক্ষমা করতো না। তারা চলে গেছে,
আমি রিমুকে জিজ্ঞাসা করলাম, এই তোর হাত ফ্রেশ হইছে? না রে, নাস্তা করছস? না রে, একটু করে দে তো। এই যে খাবার, আপু সকাল 8টার সময় খাবার দিয়ে গেছে, তুই খাইয়ে দিবি বলে এখনো খেতে পারিনি। এখন তাড়াতাড়ি খাইয়ে দে তো, ওষুধ খাওয়া লাগবে তো। দিচ্ছি। এই বলে রিমুকে খাইয়ে দিতে লাগলাম। তাকে খাইয়ে দিতে আমার খুব ভালো লাগতেছিল। আমি ভাবতেছিলাম যদি সারা জীবন এইভাবে তাকে খাইয়ে দিতে বললে আমি তাকে খাইয়ে দিতে পারবো। আউচ, ব্যথা পাইছি তো। রিমু শয়তানি হাসি হাসতেছে, যেটা দেখে আমি আবারও রিমুর প্রেমে পড়ে গেলাম। আচ্ছা সরি, আর দেবো না। ওকে। খাবার শেষে ওষুধ খেলো এবং তাকে ঘুমাতে বলে আমি নিচে এসে নাস্তা করতেছি। এমন সময় ভাইয়া এসে বলল, কিরে, আমার শালিকাকে তোর বুঝি খুব পছন্দ হয়েছে? আমি কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম, আরে ভাইয়া তুমিও না। বুঝি বুঝি, সব বুঝি, চিন্তা করিস না, হেল্প লাগলে বলবি, হেল্প করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, দেখো তোমাকে ভাবি ডাকছে। যাচ্ছি। দুপুরে বউ ভাতের কার্যক্রম শেষ হয়েছে। খুব ব্যস্ত থাকার কারণে দুপুরবেলা রিমুকে খাইয়ে দিতে পারিনি, যার কারণে সে যাওয়ার সময় আমাকে বলে যায়নি। ভাবির লোকেরা চলে গেল। ভাবি আর ভাইয়া কালকে যাবে। এই রে, কত বোকা আমি! আমি তো রিমুর কাছ থেকে তার ফোন নাম্বার কিংবা ফেসবুক আইডি কিছুই নাই। তাহলে আমি তার কাছ থেকে ক্ষমা চাইবো কিভাবে? না, কালকে যে করে হোক রিমুদের বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবেই হবে। দিনটা কোনো রকমে পার করলাম। সারাদিন রিমুকে প্রচুর মনে পড়ল। রাতে আমি আমার ব্যাগ গুছিয়ে ভাইয়ার আশেপাশে ঘুরতে লাগলাম। যদি একবার আমাকে বলে, কিরে শুভ, যাবি আমাদের সাথে গেলে চল, কিন্তু ভাইয়া একেবারে বলল না, তারা তাদের মতন ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত। আমি যেই আমার রুমে আসতে যাব তখনই ভাইয়া আমাকে ডাক দিল। এই শুভ, শোন। আমি তো খুব খুশি হয়ে ভাইয়াকে বললাম, কি? ভাইয়া, আমি যাবো। তুই কই যাবি? না কিছু না। কি বলবে বলো? আমার ঘুম পাচ্ছে। আসলে আমার খুব পানি পিপাসা পেয়েছে, আর এখানে পানিও নেই। এখন যদি তুই আমাকে একটু পানি পান করাইতি, তোর অনেক সব হতো আর কি। তুই আসলে একটা বজ্জাত। আমি সেই কখন থেকে তোমার আশেপাশে ঘুরঘুর করছি আমাকে তোমাদের সাথে নিবে বলে, তা না আমাকে বলতেছে এখন তাকে পানি খাওয়াতে। দূর, ভালো লাগে না। কিরে, যা না একটু। যাচ্ছি তো। ভাইয়া তো আমার কাহিনী দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি বুঝলাম না এখানে হাসির কি হলো। এরপর ভাইয়াকে পানি দিয়ে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। আজ কেন জানি ঘুম আসছে না, বারবার শুধু রিমুর কথাই মনে পড়ে যাচ্ছে। অন্যদিন হলে এতক্ষণে ঘুমিয়ে যেতাম। রিমুকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম সেটা জানি না। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে ভাবিকে দেখেই ভাবিকে বলতে লাগলাম, কি ভাবি, এখনো যাওনি কেন? কি আর করার দেবর, তোমার ভাই তো আমাকে নিয়ে যায়নি এখনো, তাই আর যাওয়া হয়নি। ও আচ্ছা। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি ভাইয়া রেডি হয়ে বসে আছে, ভাবিও রেডি। তাদের দেখে আমার মুখটা কালো হয়ে গেল। আমি যেতে পারবো না তো, তাই আর কি। কিরে, তুই এখনো রেডি হস নাই কেন? আমি রেডি হব কেন? কেন হবি মানে? তুই যাবি না? আমি আবার কই যাবো? কেন আমাদের সাথে তুই যাবি না? ভাইয়ার কথা শুনে তো আমার তো খুব আনন্দ লাগতেছে। লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করতেছে। আমার পরনে লুঙ্গি ছিল, ভাবছিলাম একবার লুঙ্গি ড্যান্স দিয়েই দেই। তারপর ভাবলাম এখানে অনেক লোক আছে, আমি না হয় আমার রুমে গিয়েই দিবনি। এখন দেওয়া যাবে না। আমি ওখানে গিয়ে কি করবো? কিছু করা লাগবে না, তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে আসলাম। এসেই প্রথমে আমার লুঙ্গি ডান্সটা কমপ্লিট করে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর ভাবি বলতে লাগলো, দেখি দেখি আমার দেবরটাকে নজর ফোঁটা দিয়ে দেই, যাতে কেউ নজর না দেয়। আরে ভাবি তুমিও না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চল তাড়াতাড়ি। এরপর আমরা চলে আসলাম ভাবিদের বাড়িতে। আমি তো ভাবিদের বাড়িতে এসে রিমোকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। দূর, যার জন্য এখানে আসলাম তাকেই তো দেখতে পাচ্ছি না। তখনই কে জানি পিছন থেকে বলে উঠল, বাবা তুমি কেমন আছো? আমি পিছন ঘুরে তাকিয়ে দেখি ভাবির আব্বু। জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সেটা আমার জানা নেই। কেন আঙ্কেল, ধন্যবাদ কেন? বাবা, তোমার জন্যই তো আজ আমার মেয়ে বেঁচে আছে। থাক না আঙ্কেল, ওই বিষয়টা বাদ দেন। আচ্ছা আচ্ছা আঙ্কেল, রিমু এখন কেমন আছে? আগের থেকে অনেক সুস্থ আছে, কিন্তু কিন্তু কি আঙ্কেল? আসলে বাবা, রিমু আসার পর থেকে কারোর সাথে কথা বলে নাই, এবং কালকে থেকে আজ পর্যন্ত কিছুই খায় নাই। কি বলেন আঙ্কেল, এখনো খাই নাই? আচ্ছা আঙ্কেল, একটা প্লেটে খাবার এনে দেন, আমি গিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। এরপর আঙ্কেল খাবার এনে দিয়ে রিমুর রুমে নিয়ে গেল। আমি আঙ্কেলকে চলে যেতে বললাম, তাই আঙ্কেলও চলে গেল। এরপর আমি রিমুকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কিরে ঘরে আসতে দিবি? রিমু আমার দিকে তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কেন এসেছেন এখানে? আমি রিমুর কাছে এসে হাঁটু গেড়ে বসে আমার কান ধরে বললাম, এই দিকে তাকাও, আমি সরি, আর হবে না। হয়েছে হয়েছে, আর কানে ধরতে হবে না।
যাও, ক্ষমা করে দিয়েছি। তুই নাকি আজকে কিছুই খাস নাই, আর কালকেও নাকি কিছুই খাস নাই। আমি খাবার খাইয়ে দিতে দিতে বলতে লাগলাম, দেখ যা হওয়ার তা হয়ে গেছে, এখন মন খারাপ করে কি হবে? তুই যদি এমন করস তোর বাবা মাও তো কষ্ট পাবে, তাই না? নিশ্চুপ হয়ে খাচ্ছে আর আমার কথায় মাথা নাড়াচ্ছে। খাবার শেষে আমি রিমোকে বললাম, এইবার আমি আর তোকে খাইয়ে দিতে পারবো না। 2 দিন পর তো তোর জামাইয়ের বাড়িতে যাবি, তখন যদি সে জানতে পারে আমি তোকে খাইয়ে দিছি, তখন সে তো আমাকে মেরে ফেলবে। রিমু কিছুই বলল না, শুধু একটু জোরপূর্বক হাসি দিল। আমি রিমুর রুম থেকে চলে আসলাম। বিকেলবেলা ছাদে দোলনায় বসে আছি। ছাদটা খুব সুন্দর করে সাজানো আছে, এক পাশে ফুল গাছ দিয়ে ভরপুর আর অন্য পাশে কিছু সবজি গাছ লাগানো, আর এই পাশে একটা দোলনা আছে আর চেয়ার রাখার জায়গা আছে। এখানে বসে আড্ডা দিতে খুব মজা হয় বলে মনে হইতেছে। এইসব ভাবতেছি, ঠিক তখনই রিমু আমার পাশে এসে বসলো এবং বলল, কিরে, কি ভাবিস? কিছু না। একটা কথা বলি? বলো। সত্যি কথা বলবি কিন্তু। বলো, কি বলবো? রিমু এমন কিছু বললো যা আমি ভাবতেও পারি নাই। তুই কি কারোর সাথে রিলেশন করস? করি না তো, কিন্তু কেন? এমনি। আচ্ছা, কাউকে পছন্দ করস? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? তুই সত্যি বলবি। করি, বাট সে করে কিনা জানি না। তাই বুঝি। তো মেয়েটা কে শুনি? জোর করে একটা হাসি দিয়ে বলল কথাটা। তুই চিনস? আমি চিনি। নাম কি তার? বলবো না। কেন বলবি না? দেখি আমি তোদের মিট করাতে পারি কিনা। আমি জানি তুই পারবি না, সো বলে কোনো লাভ নেই। ওকে, বলিস না। তুই তো আমাকে ফ্রেন্ড মনে করিস না। থাক তুই, আমি গেলাম। একদমই কথাগুলো বলে ছাদ থেকে নামতে যাবে, তখনই আমি তাকে ডাক দিয়ে বললাম, মেয়েটার নাম বলতে পারি এক শর্তে। কি শর্ত? প্রথমত আমাকে ভুল বুঝবি না, আর আমাদের বন্ধুত্বটা কিন্তু থাকবে। ঠিক আছে, এবার নাম বল। মেয়েটার নাম হচ্ছে রিমো, মানে তুই। কি? সত্যি। আমি তোকে খুব 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 ভালোবাসি, আর জানি তুই আমাকে ভালোবাসতে পারবি না, কারণ তুই অন্য একজনকে ভালোবাসোস। তাই এখন প্লিজ আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিস না। কথাগুলো আমি একদমই বললাম নিচের দিকে তাকিয়ে। রিমু কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কষ্ট দিবি না তো? আমার জীবন থাকতে না, আর তোমাকে তো আমি আমার শরীরেরই একটা অংশ মনে করি, তো আমি কিভাবে তোমাকে কষ্ট দিব? নিজের শরীরকে কি কেউ ইচ্ছে করে কষ্ট দেয় নাকি? তুই প্রমিস কর কখনো ছেড়ে যাবি না আমায়। কথা দিলাম। তুই এবার আমারে প্রপোজ কর। করতে পারবো না। কেন করব? আমার লগে প্রেম করবা, মাগার তুমি আমারে প্রপোজ করবা না, এটা হইব নাকি? তাই বুঝি? তাই। এখন তাড়াতাড়ি আমারে প্রপোজ কর, তা না হলে আমি গেলাম। আচ্ছা বাবা, করতেছি। তো ফুল কই? ফুল ছাড়া কেমনে করবা? ফুলও লাগবো? লাগবে। দাঁড়াও, ব্যবস্থা করতেছি। এরপরে আমি পকেট থেকে একটা কাগজ বের করলাম, সেটা দিয়ে কাগজের একটা শাপলা ফুল বানিয়ে রিমুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, আমি জানি না কিভাবে ভালোবাসাতে হয়, কারণ আমি কখনো কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে ভালোবাসিনি। আমি ভালোবাসতে চাই তোমাকে, আমি খুশি রাখতে চাই তোমাকে সব সময়। তুমি রাগ করলে তোমার রাগ ভাঙাতে চাই আমি হতে চাই আমার তোমার মনের মতো। বিকজ আই লাভ ইউ রিমু, আই রিয়েলি 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 অ্যান্ড রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি রিমু? আই ডু, অ্যান্ড আই লাভ ইউ টু শুভ। এই বলে আমার হাত থেকে ফুলটা নিল এবং বলল, প্লিজ কখনো ছেড়ে যেও না আমাকে, কখনো যাবো না। রিমু তখন আমাকে জড়িয়ে ধরল। তখন আমার মনে হচ্ছিল আমার শরীর দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। সে এক অন্যরকম ফিলিংস। এই তুমি কি করছো? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি। তখনই কেউ একজন পেছন থেকে হাতে তালি দিয়ে উঠল। তখন রিমু আমাকে ছেড়ে দিল। পিছনে তাকিয়ে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপর ভালো করে তাকিয়ে দেখি এ তো ভাইয়া, তার মানে ভাইয়া আমাদের দেখেছে। তখন ভাইয়া বলল, বাহ বাহ বাহ, খুব ভালো। আমার ভাই দেখি 5G। রিমুর সাথে দেখা হতে হতেই রিলেশন শুরু করে দিয়েছে। না ভাইয়া, আসলে রাখ তোর ভাই, আমি তো ভাবছিলাম তুই মজা করছিলি, এখন তো দেখি সত্যি সত্যি তুই রিমুর সাথে প্রেম করতেছস। আসলে জিজু হয়েছে কি, আর তুমি কেমন মেয়ে, তোমাকে প্রপোজ করার সাথে সাথে কি তোমার অ্যাকসেপ্ট করতে হবে? কিছুদিন তাকে ঘোরাবা, এরপরে না হয় রিলেশন শুরু করতা। এইটা বলে ভাইয়া হাসতে শুরু করলো। আমি তো পুরাই ভেবাচাকা খেয়ে গেছি। ভাইয়া এটা বলে কি? তার মানে কি ভাইয়া আমাদের মেনে নিয়েছে? রিমু জানো, তোমার বোনের পিছনে আমি 6 মাস ঘুরেছি, এরপর সে আমার সাথে রিলেশন শুরু করেছে। আর তুমি? এই ভাইয়া আমাকে মেনে নিছে দেখে তোর সমস্যা হইতেছে কি? যাও, তুমি গিয়া ভাবির কাছে থাকো, আর আমি আমার পরিটাকে নিয়ে থাকি। যাও তো এখান থেকে। রিমু তো লজ্জায় লাল হইয়া যাইতেছে।
এরপর ভাইয়াকে এক প্রকার জোর করে ঘরে পাঠিয়ে দিলাম আর রিমুকে আবার জড়িয়ে ধরলাম। এইভাবে দিনগুলি যেতে লাগলো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল আমাদের রিলেশনের। এর মাঝে ঝগড়া, ঘুরতে যাওয়া, একে অপরকে খাইয়ে দেওয়া তো ছিলই। আজ শুক্রবার বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম আজকে ঘুরতে যাবো। সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে, তাই আমিও রিমুকে কল দিলাম আমাদের সাথে যাওয়ার জন্যে। টুট টুট টুট। হ্যালো শুভ, বলো। জানো তুমি কি করতেছো? এই তো শুয়ে আছি। তুমি কি করতেছো? এই তো কিছু না। আচ্ছা তুমি কি আজকে ফ্রি আছো? না তো, কিন্তু কেন? আসলে আমরা সব বন্ধুরা মিলে ঠিক করছিলাম আজ সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে ঘুরতে যাব, তাই আর কি। ও সরি জান, আজ আমি যেতে পারবো না, প্লিজ রাগ করিও না। আজ না আমি একটু অসুস্থ, তাই আর কি। কি হয়েছে তোমার? না তেমন কিছু না, সামান্য একটু জ্বর। আচ্ছা বাই, পরে কথা বলবো না। ওকে বলে কলটা কেটে দিলাম। কি আর করার, আমি মনটা খারাপ করে ঘরে শুয়ে রইলাম 2 ঘন্টা। তখন সিফাত কল করে যা বলল তা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রিমু সে আমার সাথে এমনটা কেন করলো? আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম, তো সে আমার সাথে এমন কেন করলো? 2 ঘন্টা পর সিফাত কল করে বলল, দোস্ত তোর গার্লফ্রেন্ড রিমু কই রে? কেন রে? তোকে বলতে বলছি, তুই তাড়াতাড়ি বল। সে তো অসুস্থ, বাসায় নাকি শুয়ে আছে। তাই নাকি? কেন রে? রিমু কি তোরে সত্যি ভালোবাসে? বাসে তো। কেন, কোনো সন্দেহ আছে নাকি? দাঁড়া, তোকে একটা পিক পাঠাইতাছি, ওটা দেখে তুই বল তোকে সে কতটা ভালোবাসে। এরপর সিফাত আমাকে একটা পিক পাঠায়, যেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। পিকটা ছিল এইরকম, যেখানে রিমু একটা ছেলের সাথে পার্কে বসে আছে, তাও আবার খুব কাছাকাছি বসে আছে। এটা দেখার পর আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। যাকে আমি এতটা ভালোবাসতাম সে কি করে আমার সাথে এমনটা করতে পারলো? আমার শরীরটা মনে হয় নিস্তেজ হয়ে যাইতেছে। হঠাৎ মাটিতে পড়ে গেলাম, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি শুয়ে আছি বিছানার উপরে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আমার পাশে কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। বিছানা থেকে উঠতে যাব, তখন দেখি মাথাটা ব্যথা করতেছে, উঠতে পারলাম না। পাশে মোবাইলটা রাখা, মোবাইলটা হাতে নিয়ে দেখি রিমু আমাকে 50টা কল দিয়েছে। রিমুর নামটা আমার ফোনের স্ক্রিনে দেখে আমার রাগটা আরও বেশি বেড়ে গেল। আমি তো তার সাথে ছলনা করিনি, সে আমার সাথে কেন করলো এমনটা? সে যদি আমাকে ভালো নাই বাসে তাহলে আমাকে বলে দিত। সে আমাকে ভালোবাসে না, তাহলে এমন ছলনা করলো কেন? না, আর না, এই মেয়েকে আমি আর ভালোবাসবো না। এইসব চিন্তা করতেছি আর তখন মাথা ব্যথা আরও বেড়ে গেল। আমি আবারও জ্ঞান হারিয়ে ফেললাম। আমি চোখ খুলে দেখি আমার পাশে মা বসে আছে। চারিদিকে তাকিয়ে দেখি ভাইয়া, ভাবি এবং তাদের পাশে রিমো দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো ফুলা দেখা যাচ্ছে, হয়তো রাতে কেঁদেছে। সে কান্না করবে কেন এটা আমি বুঝলাম না। তখন আম্মু বলে উঠল, কিরে বাবা, এখন তুই কেমন আছিস? এই তো ভালো। তোর কি হয়েছিল? জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিলি কেন? জানি না আম্মু, হঠাৎ মাথা ব্যথা শুরু হলো, এরপর আর কিছু মনে নেই। তো আমি খাটের উপর আসলাম কিভাবে? তোকে রাতে খাবার খাওয়ার জন্য আমি ঘরে ডাকতে চাই, তখন থেকে তুই মেঝেতে পড়ে আছিস। তখন তোর বাবা আর তোর ভাই তোকে খাটে শুইয়ে দেয়। ও আচ্ছা, আম্মু তোমরা রুম থেকে একটু বাইরে যাও তো, আমি রিমুর সাথে কিছু কথা বলবো। আমার কথা শুনে সবাই রুম থেকে চলে গেল, শুধু রিমু দাঁড়িয়ে আছে। তখন আমাকে বলল, কেমন আছো? আমি কেমন আছি তা জেনে তোর কি? তুই গিয়ে তোর নতুন প্রেমিকের সাথে থাক। এসব তুমি কি বলছো? কেন তুই বুঝিস না? আমি তো তোকে ভালোবেসেছিলাম, কেন তুই এমনটা আমার সাথে করলি? আরে কি করছি সেটা তো আগে বলবা। কেন, কালকে কার সাথে পার্কে গিয়েছিলি? কে হয় সে তোমার? তুমি কি করে জানলে? এই দেখ, এটা দেখে। ও, এইটা দেখে? এতে হাসির কি হলো? তোর এই হাসি এখন ভালো লাগতেছে না। তাই বুঝি? তো এই পিকটা দেখে তোমার এই অবস্থা? কেন হইব না? তুই আমাকে বললি তুই অসুস্থ, এখন তুই অন্য ছেলেদের সাথে ঘুরতে যাস। আমার জানটা দেখে আমার উপর রাগ করেছে। ওই, তুই কজনকে জান বানাস? কাল সারাদিন যার সাথে ঘুরলি তাকে বলস, আর আজকে আমায় তুই জান বলতে চাস? তোর কাহিনীটা কি? আরে মেরি জান, ওইটা তো আমার ফুফাতো ভাই ছিল, তার সাথে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন সে আমার মন ভালো করতে আমাকে নিয়ে পার্কে গিয়েছিল। তো এটা আগে বলনি কেন? আমি কি জানতাম এত কিছু হয়ে যাবে যে? আচ্ছা কান ধরছি, আর হবে না। প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ, তা তো দেখলামই আজকে। আই লাভ ইউ রিমো, আই রিয়েলি 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 লাভ ইউ।
আই লাভ ইউ টু। বলে রিমু আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ ঠাস করে আওয়াজ হলো। দেখি রিমুর গালটা লাল হয়ে আছে। কে মেরেছে দেখার জন্য তাকাতেই যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকে দেখার পর মনে হলো আমি যেন ভূত দেখছি। এ তো ভাবি। আসলে ভাবি আমার আর রিমুর রিলেশনের কথা কিছুই জানতো না। তাকে দেখে আমরা দুইজনই একে অপরকে ছাড়িয়ে নিলাম। তখন রিমু বলল, আপু তুমি এইখানে কি করতেছ তুই এখানে শুভর সাথে? আসলে আপু আমি না শুভকে খুব ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপু এমন কিছু করো না যাতে আমার শুভ আলাদা হয়ে যায়, প্লিজ আপু। শুভ, রিমু যা বলছে তা কি সত্যি? হ্যাঁ ভাবি, রিমু যা বলছে সব সত্যি। আমিও রিমুকে খুব ভালোবাসি, আমিও তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাবি এমন কিছু করো না যাতে আমরা আলাদা হয়ে যাই, প্লিজ। কতদিন থেকে তোমরা রিলেশন করতেছো? ভাবি প্রায় 6 মাস। তুই আজ মাথা ঘুরে পড়ে গেছিলি কেন? রিমু কি তোকে কিছু বলেছিল নাকি? না মানে আসলে ভাবি, আসলে আমি সন্দেহ করেছিলাম রিমুকে নিয়ে। আমি মনে করেছিলাম রিমু আমার সাথে ছলনা করতেছে, তাই এই বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন হচ্ছিল আমার, যার ফলে মাথায় খুব চাপ পড়ে এবং মাথা ঘুরে পড়ে যায়। তো এখন কিসের সন্দেহ আছে? না ভাবি কোনো সন্দেহ নেই। আপু রিমুকে চুপ করিয়ে দিয়ে ভাবি আবার বলল, রিমু তুই চুপ থাক, আমি আগে শুভর সাথে কথা বলি, এরপর তোর সাথে কথা বলতেছি। আচ্ছা আপু। শুভ, তোমাদের রিলেশনের কথা ঘরে কে কে জানে? ভাবি শুধু ভাইয়া জানে, আর কেউ না। কি তোমার ভাই তোমাদের ব্যাপারটা জানে অথচ আমাকে কিছুই বলে নাই? আজ তার একদিন কি আমার একদিন। আরে ভাবি রাগ করো কেন? আমি ভাইয়াকে বলেছিলাম তোমাকে যাতে না বলে, বললে যদি কোনো সমস্যা হতো তাই। তার মানে তুমি বুঝাইতে চাইতেছো আমার কারণে তোমার ক্ষতি হয়? ভালো তো, ভালো, খুব ভালো। আরে আমার জানোটা দেখি রাগ করছে। রাখো তোমার জানো, আমি কারো জানো নয়, আমি তো তোমার খালি ক্ষতি করি। আর একটা কথা কি জানো তুমি, তোমার আর রিমোর ব্যাপারে আমার বাবা মার কাছে বলছিলাম, তারা বলছিল তোমরা দুইজনে যদি রাজি থাকো তাহলে তারা তোমাদের বিয়ে দেবে, তাদের কোনো আপত্তি নেই। সত্যি? খুশি হয়ে লাভ নেই, আমি এখনই আমার বাবা মাকে বলবো তোরা একে অপরকে বিয়ে করতে চাস না। আর ভাবি আর কিছু বললো না। এই দেখো ভাবি আর কিছু বলো না, এই দেখো কানে ধরেছি। আর কখনো কোনো কিছু তোমার থেকে গোপন করব না, প্লিজ। এইবারের মতন ক্ষমা করে দাও জানু, প্লিজ। জি না, তা হবে না, আমি তো তোমার খালি ক্ষতিই করি, তাহলে কেন তুমি এখন কান ধরতেছো? ক্ষমা করবে না তো? ওকে করা লাগবো না, যাও। আমি তো খারাপ ছেলে, আমাকে ক্ষমা করবে কেন? আর আমি তো খুব বড় অপরাধ করেছি যার ক্ষমা হয় না, তাই তো রাগ দেখিয়ে বললাম। কারণ সোজা কথা এখন কাজ হবে না, তাই আমিও একটু উল্টা পাল্ট লইলাম ভাবির সাথে। আমার দেবরটা দেখি আবার রাগও করতে জানে। থাকো তুমি তোমার রাগ নিয়ে, আমি চাই। এই বলে ভাবি রিমুকে নিয়ে চলে গেল। এটা কি হলো? সব সময় তো দেখি আমি রাগ করলে আমার আবদারগুলো পূরণ করে, আর আজকে চলে গেল। ভাবি যাওয়ার পর আমার কেমন জানি কষ্ট হতে লাগলো, আর খালি মনে হচ্ছে এই বুঝি আমি আমার রিমুকে হারিয়ে ফেলেছি। এইদিকে কাল দুপুর থেকে কিছুই খাইনি, খুব ক্ষুধাও পেয়েছে। এইদিকে সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে, কিন্তু কেউই আমার জন্য খাবার নিয়ে আসলো না। তাই আমি ঘর থেকে বের হলাম আর আম্মুকে ডাকতে লাগলাম, আম্মু, ও আম্মু, আম্মু ক্ষুধা লাগছে তো খুব, কিছু কি খেতে দিবা? আমার কথার কোনো উত্তর পেলাম না। আর ঘরটা কেমন জানি শান্ত শান্ত লাগতেছে, মনে হইতেছে ঘরে কেউ নেই। এরপর খাবার টেবিলের দিকে চোখ যেতেই দেখলাম খাবার প্লেটে খাবার পাশে একটা শপিং ব্যাগ এবং একটা চিঠি লেখা। চিঠিটা পড়ে তো যেন আমি খুশিতে নাচতে লাগলাম। চিঠিতে লেখা ছিল, কি করতে বলছি, তুমি তো দেখি খুব রাগ করো। আচ্ছা এবার রাগ করাটা বাদ দিয়ে খাবারটা খেয়ে শেরওয়ানিটা পরো, তোমার শ্বশুর বাড়িতে চলে আসো, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করতেছে। ইতি তোমার জানো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে আমি যাবো আমার শ্বশুর বাড়িতে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। 30 মিনিটের ভিতর খাবার খেয়ে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমি বাইক চালাচ্ছি আর ভাবতেছি এত সহজে সবাই সব কিছু মেনে নিবে তা আমি কখনো ভাবতেও পারি নাই। আমি আজ আমার স্বপ্নের রানীকে আমার করে পাবো, ভাবতেও খুব ভালো লাগতেছে। আর কিছু দূর বাকি, আমি বাইক চালাচ্ছি তো চালাচ্ছি, ঠিক তখনই আমার সামনে একটা পিচ্চি বাচ্চা চলে আসে। আমি তখন পাশ কাটিয়ে যেতে চাই, ঠিক তখনই একটা ট্রাক এসে সোজা আমাকে ধাক্কা মারে আর আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে যাই। আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আমার চোখগুলি বন্ধ হয়ে আসছে,
সব কিছু ঝাপসা ঝাপসা দেখছি। তখনই মনে হইল রিমু আমাকে বলতেছে, শুভ জানো আমাদের না টুইন বেবি হবে। আমার আর কিছু মনে নেই। অন্যদিকে আম্মু আব্বুকে বলতেছে, কি গো শুভ কোথায়? সে এখনো আসছে না কেন? আমার না খুব চিন্তা হচ্ছে তারে নিয়া। তুমি ওকে একটা কল করো না গো প্লিজ। এই বলে আব্বু আমাকে কল করলো, বাট আব্বু শুনতে পারলো আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। এটা শোনার পর আব্বুরও চিন্তা হতে লাগলো। এরপর আব্বু ও ভাইয়া আমাকে খুঁজতে চলে গেল বাসায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বাসায় তালা লাগানো। তারা কি করে বুঝতে পারছে না, তাই আব্বু ও ভাইয়া দুজনে আমাকে খুঁজতে দুই দিকে চলে গেল। তারা দুইজনে সারা দিন রাস্তায় রাস্তায় ছিল, কিন্তু আমাকে পেল না। তারা 1টার দিকে বাসায় গিয়ে বসলো। এদিকে আম্মু তো কান্না করতে করতে শেষ। কান্না করছে রিমু ও ভাবি দুইজনই। শুধু কান্না করছে না আব্বু ভাইয়া, কারণ ছেলেরা নাকি কান্না করতে জানে না তাই। আমার জন্য এমনটা হয়েছে, আমি কেন যে তখন শুভকে না বলে চলে আসলাম। কান্না করতে করতে বলল, তোমরা প্লিজ আমার শুভকে আমার কাছে এনে দাও, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আপু প্লিজ। বলেই অজ্ঞান হয়ে গেল। আব্বু ও ভাইয়া আমাকে পাগলের মতো খুঁজতেছে, কিন্তু কোথাও পাইতেছে না। রিমু ডাকটা দিয়ে আমি শোয়া থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার শরীরটা খুব ব্যথা করতেছে। পাশে একটা আয়না ছিল, সেটার দিকে তাকিয়ে দেখি আমার চেহারাটা কিছুটা পাল্টে গেছে। আশেপাশে তাকিয়ে দেখি এটা অপরিচিত একটা রুম, যেখানে আমার ধারণা মতে আমি আগে কখনো আসি নাই। তখন একটা মেয়েলি কণ্ঠে কেউ একজন বলতেছিল, এই যে মিস্টার, অবশেষ আপনার হুঁশ ফিরল। আমি মেয়েটির দিকে তাকিয়ে তাকে চিনার চেষ্টা করলাম, বাট পারলাম না। তাই তাকে জিজ্ঞাসা করলাম, এই যে আপু, কে আপনি আর আমি এইখানে কেন? সব জানতে পারবেন, আগে ডাক্তারকে আসতে দিন। তখনই ডাক্তার এসে বলল, মামুনি কি হয়েছে, এত ইমার্জেন্সি ভাবে কেন আসতে বললা? বাবা আসলে সেটার জ্ঞান ফিরেছে তো তাই। তার মানে মেয়েটির বাবাই ডাক্তার। কই দেখি দেখি। আমার দিকে তাকিয়ে বলল, ইট ইজ অ্যামেজিং, এত তাড়াতাড়ি রোগীর জ্ঞান ফিরে এসেছে, এটা সত্যি একটা দারুণ ব্যাপার। এমন রোগী তো 5 থেকে 6 বছরে কমায় থাকে, আর এত দেখি মাত্র 3 বছরে ঠিক হয়ে গেছে। এখন একটু ব্যায়াম করলে আবার আগের এনার্জি ফিরে পাবে। কি বলছেন? কে 3 বছর কমাইছিল? আপনি। কি বলেন ডাক্তার? আমার যতদূর মনে আছে আমি তো অ্যাক্সিডেন্ট করেছিলাম। তখন আমার শরীরের দিকে তাকিয়ে দেখি শরীরে কোনো জায়গায় রক্ত নেই, হাতে একটা জায়গায় সেলাইয়ের দাগ, তাও বেশ পুরনো বলে মনে হইতেছে। আর আমার জানা মতে আমার হাতে কোনো কাটা দাগ ছিল না। তখন পাশে থাকা দেওয়ালে ডিজিটাল ঘড়িতে তাকিয়ে দেখি 25/9/2020। আমার যতদূর মনে আছে আমি 21/7/2017 তারিখে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এরপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, এটা কি আসলেই 2020 সাল? তো আমি এখানে আসলাম কি করে? আচ্ছা শুনুন তাহলে, আজ থেকে 3 বছর আগে 2017 তারিখে আমি একটা পার্টিতে গিয়েছিলাম। তখন পার্টি থেকে আসার সময় আমি আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পাশে অনেক লোকজন ছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। তখন আমি আর আমার ড্রাইভারকে নিয়ে কাছের একটা হসপিটালে আপনাকে নিয়ে যাই এবং আপনার ট্রিটমেন্ট করাই। আপনি খুব গুরুতর আহত ছিলেন। এরপর ডাক্তার আপনার অপারেশন করায়, কিন্তু আপনি সুস্থ হননি, আপনি কোমায় চলে গিয়েছিলেন। আমি আপনার পরিবারের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারিনি, তাই আমি আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে আসি এবং এখানে রেখে আপনার চিকিৎসা করাতে থাকি। আজ 3 বছর পর আপনার জ্ঞান ফিরল, বুঝলেন কিছু? আমি তো পুরো নিশ্চুপ হয়ে গেলাম, কারণ আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আমার চিকিৎসা করানোর জন্য। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আচ্ছা এবার বলুন তো আমি কোন জায়গায় আছি? আপনি ঢাকা বিভাগের গাজীপুর জেলায় আছেন। তো আমাকে কি আমার এলাকায় দিয়ে আসতে পারবেন কষ্ট করে? অবশ্যই নিয়ে যাব, আগে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হন। এরপর আমি তো সুস্থই আছি। তা আপনি কেমন সুস্থ আছেন? তাহলে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। এই কথা তার নামটাই জানা হলো না। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মাহবুব রহমান শুভ, আর ডাক নাম শুভ। আর আপনার? আমার নাম মিমাক্তার টুম্পা। আচ্ছা আপনি এখন রেস্ট নেন, আর আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ওকে। এরপর মিম গিয়ে আমার জন্য ভাত আনলো। এই নিন, হাঁ করুন। আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। কতটা পারবেন তা আমার জানা আছে। নিন এবার হাঁ করুন তো দেখি। আমি কোনো কথা না বলে খেতে লাগলাম। কিছুটা আনইজি ফিল করতেছিলাম, কিন্তু কিছু বলিনি। বললে হয়তো আমার খাওয়া হতো না। তাই 3 মাস পর ডাক্তার আঙ্কেল ও মিমের কেয়ারিংয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আগামীকাল আমি এবং মিম চাঁদপুরে যাব, তাই আজ আমরা শপিং মলে গেলাম শপিং করতে।
আমি চলে গেলাম উত্তরা শপিং কমপ্লেক্সে। সেখানে গিয়ে যা দেখলাম আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। রিমু রিমু এখানে কি করতেছে? আর ছেলেটাকে, তাও আবার একসাথে হাঁটতেছে। আমার কথা শুনে মিম আমাকে বলল, এই যে শুভ, তুই এখানে রিমুকে কোথায় দেখছিস? সে তো থাকে চাঁদপুর, তাই না? আমি মিমকে হাতের ইশারায় রিমুকে দেখালাম আর বললাম, ওই দেখো রিমু। আর এই ছেলেটাকে তো আমি চিনি না। মিম রিমুর দিকে চলে গেল, কিন্তু এই তাকে আর পেল না। এরপর আমি আর মিম মিলে সারা শপিং মলে রিমুকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ আমার চোখ রাস্তার দিকে গিয়ে পড়ল। তখন দেখলাম ছেলেটি রিমুর হাত ধরে রাস্তা পার হচ্ছে। আমার বুঝতে আর বাকি রইল না ছেলেটি রিমুর কি হয়। আমি দৌড়ে রিমুর কাছে গেলাম, কিন্তু তাকে আর পেলাম না। তারা গাড়ি নিয়ে চলে গেছে। এরপর মিম আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো, দেখ শুভ, কাল তো আমরা চাঁদপুর যাচ্ছি। কালকে না হয় দেখা যাবে এটাই সত্যি রিমু ছিল নাকি তোর মনের ভুল। আচ্ছা চলো এখন কিছু শপিং করি। চল। এরপর আমরা শপিং করতে গেলাম। আমার শপিংয়ের প্রতি কোনো মন নেই, শুধু একটাই কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো রিমুকে নিয়ে। রিমু সত্যি বিয়ে করে ফেলেছে নাকি এটা আমার মনের ভুল, নাকি অন্য কোনো সম্পর্ক আছে রিমুর সাথে ওই ছেলেটার? কি রে শুভ, তুই এত কি ভাবছিস? মিমের কথায় আমার ঘোর কাটলো। কই কিচ্ছু না তো। কিছু না হলেই ভালো। এই তো শপিং করা শেষ হয়েছে। এই তো প্রায় শেষ। কেন বলতো? না মানে মাথাটা খুব ব্যথা করতেছে তো, তাই আর কি। কি তোর মাথা ব্যথা করতেছে? আর তুই আমাকে বলতেছিস কেন? এখন বললাম তো। তো বাসায় চল, আমি টিপো দেব না। চল। একটুবার বাসায় চলে আসলাম। এরপর আমি শুয়ে রইলাম ঘুমানোর জন্য। বারবার শুধু রিমুর কথাই আমার মনে পড়তেছে। কখন যে ঘুমিয়ে গেলাম তা আর খেয়াল নেই। সকালবেলা মিমের ডাকে ঘুম ভাঙে, তাই আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এরপর আমি আর মিম গাড়ি নিয়ে চলে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা পর আমরা এসে পড়লাম আমার চিরচেনা শহর চাঁদপুরে। এখানে প্রায় সব কিছুই পরিবর্তন হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে। তখনই রিমু ঘর থেকে বের হলো। আমাকে দেখে চিৎকার দিয়ে বলতে লাগলো, শুভ তুমি এসেছো? এসেই আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শুভ তুমি কেমন আছো? এতদিন কই ছিলা তুমি? আমাকে কি একবারও মনে পড়ে নাই? তখনই আমার কালকের কথা মনে পড়ে গেল, যখন দেখলাম রিমু অন্যের হাত ধরে হাঁটতেছিল। কথাটা মনে হতেই রিমুকে এক ঝটকায় আমার থেকে দূরে সরিয়ে দিলাম আর বলতে লাগলাম, কি করছেন কি আপনি? আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আপনি এখন অন্য কারো বউ। কি বলছো কি তুমি? আমি অন্য কারো বউ মানে? এখন দেখে আপনি কিছুই বুঝতেছেন না। কালকে তো দেখলাম আপনি আপনার স্বামীকে নিয়ে রাস্তায় হাত ধরে হাঁটতেছিলেন। কোনখানে আমাদের দেখেছিলে? উত্তরা শপিং কমপ্লেক্সে। কি তুমি কি ওইখানে ছিলা? তো আপনি এখানে কি করেন? আপনার স্বামীর বাড়িতে না থেকে এখানে কি করতেছেন? আমি তো আমার স্বামীর বাড়িতেই আছি। মানে? সেটা না হয় পরে জানবে, আগে বলো এই মেয়েটিকে। এটা আমার বউ। আমার কথাটা শোনার জন্য রিমু মোটেও প্রস্তুত ছিল না। কথাটা শোনার পর রিমুর চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো। কেন জানি তার চোখের পানি আমাকে খুব কষ্ট দেয়। এইবারও তাই হলো। এখনও তার চোখের পানি দেখে আমার বুকে ব্যথা শুরু হলো। কিন্তু কেন ব্যথা করতেছে? সে তো এখন আমার না, অন্য কারো হয়ে গেছে। তো আমার এমনটা লাগছে কেন? কিরে শুভ, তুই কই চলে গেছিলি? আমাদেরকে কি একবারও তোর মনে পড়ে নাই? বাবার কথায় আমি বাস্তবে ফিরলাম। না বাবা, পড়ে নাই, কারণ আমি 3 বছর কোমায় ছিলাম তাই। আর গত 3 মাস আগেই আমার জ্ঞান ফিরেছে। এরপর আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। তা শুনে তো সবারই চোখে পানি, আর মিমকে সবাই ধন্যবাদ দিতেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা রিমু এখানে কি করে? কি আর বলবো, সেদিন যখন তুই আর আসলি না, সেদিন থেকেই খুব কান্না করতে থাকে। তোর ছবি বুকে নিয়ে ঘুমাই। কিছুদিন পর রিমুর জন্য পাত্র দেখতে থাকে তার বাবা মা, কিন্তু রিমু তাদের পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাই আমাদের এখানে চলে আসে। ও তাহলে সে গাজীপুর কেন গেছিল? সেখানে রিমুর ছোট বোনকে বিয়ে দেওয়া হয়, তাই সেখানে ঘুরতে যায়। প্রথমে যেতে মানা করে, এরপর আমাদের জোড়াজুড়িতে যায়। আর কালকে সে আসছে এখানে। তার মানে আমি রিমুকে ভুল বুঝে কষ্ট দিয়েছি। এখন কি করি? যাই গিয়ে রাগটা ভাঙাই। এরপর আমি রিমুর কাছে গেলাম। আমি কি আসতে পারি? কেন আসবে? আপনি কি খুব রেগে আছেন আমার উপরে? না, কেন রেগে থাকবো? আচ্ছা সরি। আপনি এখন সরি বলতেছেন কেন? রিমু কথাটা কান্না করতে করতে বলল, আমার পাগলিটা যে আমার উপরে রাগ করে আছে তাই। আপনার পাগলি কি? আপনি গিয়ে আপনার বউয়ের কাছে যান। আমার হবু বউ তো আপনি, তো আপনার কাছেই তো আমি আসবো, তাই না?
না, আসবেন না। আপনি ওই মেয়েটার কাছে যান। কোন মেয়েটা? তখন যাকে আপনার বউ বলেছিলেন তার কাছে। আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। তো আমার কি? বুঝছি, সোজা আঙুলে ঘি উঠবে না, দেখি একটু বাকি ওঠে কি না। কি বিড়বিড় করতেছেন? যান এখান থেকে, আমার ভালো লাগতেছে না। তাই বুঝি? আচ্ছা যাচ্ছি। ভাবছিলাম আপনাকে বিয়ে করে আপনাদের দুই বোনকে একসাথে রাখবো, কিন্তু আপনি তা চান না। ওকে, মিম কিন্তু দেখতে সুন্দর আছে, টানা 3 বছর আমার সেবা করছে, সেও হয়তো আমাকে ভালোবাসে। তাকে যদি আমি বিয়ের প্রস্তাব দেই হয়তো সে না করবে না। তাহলে যাই, আপনাকে তো পেলাম না, আপনি তো আমাকে এখন সহ্যই করতে পারো না। এই কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, তুই কই যেতেছস? আর এক পা যদি সামনে যাস তোর পা ভেঙে দিব। চুপচাপ এখানে আয়। পা ভাঙবে কেন? কচি খোকা, কিচ্ছু বোঝে না। প্রেম করবা তুমি আমার সাথে, অপেক্ষা করা আর রাখবা তুমি আমারে, আর বিয়ে করবা তুমি ওই শাকচুনিটারে? অসম্ভব। কেন, তাকে বিয়ে করলে কি হইব? আপনি তো এখন আর আমাকে ভালোই বাসেন না। এটা বলার দেরি রিমু আমাকে জড়িয়ে ধরার দেরি করে নাই। রিমু সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমরা কেন আমাকে এত কষ্ট দাও? আমাকে এত কষ্ট দিতে কি তোমাদের ভালো লাগে? রাজ আমাকে ভালোবাসা শিখিয়ে অন্যকে বিয়ে করে নিল, আর তখন তো আমি মরে যেতে চেয়েছি। কেন বাঁচালি? আর বাঁচালি যখন আবার ভালোবাসা শিখাইলেই বা কেন? তুই জানোস তোর জন্য কত কান্না করছি আমি? তুই কি এটা বুঝছস তোকে আমি কতটা ভালোবাসি? তুই কেন বুঝিস না? তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। প্লিজ শুভ, আমাকে ছেড়ে যেও না প্লিজ, খুব ভালোবাসবো তোমায়। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার পাগড়িটাকে ছাড়া তার এই পাগলটাও তো প্রাণহীন দেহের মতন। আই লাভ ইউ শুভ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। প্লিজ কখনো ছেড়ে যেও না। মরার আগ পর্যন্ত যাব না। তখনই আমাদের শত্রু মানে আমাদের রোমান্সে বাধা দিতে প্রতিবারের মতন এইবারও চলে আসলো আমার জানু ওরফে ভাইয়ের বউ মানে আমার ভাবি। এই যে দেবুজি, এখন সব রোমান্স বাদ দেন, যা করার বিয়ের পরে করিয়েন। আমি আর রিমু তো লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি হয়ে গেলাম। আর লজ্জা পেতে হবে না, নিচে চলুন, সবাই আপনাকে ডাকছে। এরপর আমি, রিমু আর ভাবি নিচে সবার কাছে গেলাম। তখন বাবা বলতে লাগলো, শুভ, তোর আর রিমুর বিয়েটা পরের সপ্তাহে আমরা ঠিক করেছি, তুই কি বলিস? তোমরা যা ভালো বোঝো তাই হবে। আচ্ছা ঠিক আছে। আজ বিয়ের দিন। রিমুর শাড়ি পরে একটা পিক দেখলাম, সেখানে তাকে দেখতে অস্থির দেখা যাচ্ছিল। এরপর আমরা রিমুর বাড়িতে গেলাম। বিয়ের সকল কার্যক্রম শেষ হলো, খুব ভালোভাবে শেষ হলো। রাত 11:50। বন্ধু বান্ধবীরা বলছে ঘরে যেতে, কিন্তু অজানা এক ভয় লাগছে, যার কারণে ঘরের ভিতরে ঢুকতে ভয় করতেছে। কি জানি কি হয় সেই কথা ভাবতেই অবশেষে সকল ভয়কে জয় করে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। সেখানে দেখি রিমু ইয়া বড় একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি রিমুকে উদ্দেশ্যে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রিমু মাথা তুলে দেখে আমি এসেছি। তখন রিমু উঠে এসে আমার পায়ে ধরে সালাম করলো। আমি মজা করে বললাম, দীর্ঘজীবী হও মা, স্বামী সংসার নিয়ে সুখে থাকো, আর কখনো স্বামীকে কষ্ট দিবা না এবং স্বামীর সকল কথা মেনে চলবা। কি আমি তোর মা লাগি তাই না? দেখাচ্ছি তোরে মজা। এই বলে আমাকে খাটে ফেলে দিল। এই কি করছো কি? চলো আগে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। চলো। এরপর আমরা নামাজ পড়ে আসলাম। রিমু আমার বুকের উপর মাথা রেখে বলতেছে, প্লিজ শুভ, কখনো ছেড়ে যেও না আমায়। যাব না। এই বলে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। সকালে রিমুর ডাকে ঘুম ভাঙলো। এরপর উঠে গেলাম আর রিমুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি করছো? কিছু না তো। আচ্ছা এখন গিয়ে গোসল করে এসো। আরো 5 বছর পর। আব্বু আব্বু, ঘুম থেকে উঠো, আম্মু না আমাকে মারছে। রাইসার ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। আপনারা ঠিকই ধরেছেন, রাইসা আর কেউ না, সে হলো আমার কিউট পিচ্চি মেয়ে। আরেকজনও আছে, আর সে হলো রিহিকা। হ্যাঁ, আমাদের টুইন বেবি হয়েছে। তোমার আম্মু কেন তোমাকে মারছে? আব্বু ও না চুলি করে চকলেট খাইছে আর আম্মু বলে মারছে, তুমিও মারো। এইদিকে আসো রাইসা প্রিন্সেস, আমার কাছে এসো। এরপর রাইসা আমার কাছে আসলো। রাইসা আমার কাছে আসে, আমি তার 2 গালে 2টা পাপ্পি দিয়ে রিহিকাকে বললাম, এবার খুশি তো রিহিকা মামুনি? বাবা তুমি পচা, তুমি শুধু ওকে আদর করো, আমারে করো না। তাই বুঝি মামুনি, তুমিও এইদিকে আসো। এরপর রিহিকাকেও 2টা পাপ্পি দিলাম। এবার খুশি তো? বাবা আমরা দুজনেই খুশি। এরপর রিমু আসলো। এখানে বাবা মেয়েরা মিলে কি করা হচ্ছে? বাবা আম্মু এসেছে, তাকেও একটু বকে দাও। তাই নাকি? এরপর আমি রিমুকে যা করলাম তার আপনাদের না জানলেও চলবে, বাকিটা না হয় আমার মধ্যেই থাকুক। বোঝেনি তো আপনারা, ব্যক্তিগত বলতে কিছু আছে তো নাকি? গল্পটা কেমন হলো প্লিজ জানাবেন।
আর যারা পরবর্তী পার্ট গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।